আফটারনুন বন্ধুরা, হ্যাপি সানডে জানিয়ে একটা ভিডিও শুরু করলাম। কালকে বিকেলবেলা কোনো ভিডিও আর দেইনি, মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছিল। মানে ওই ভিডিওটা তো যেরকম টাইমিং পোস্ট হয়ে যায় ঠিক আছে, না ভিডিও দেখতে ইচ্ছে করেছে না কথা বলতে ইচ্ছে করেছে, এক তো মাথা যন্ত্রণার সঙ্গে সমানে বমি আসছিল। বাবা, আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, আমারও মাইগ্রেন আছে, চোখে হালকা পাওয়ার আছে, কিছু পড়তে গেলেই সেই চশমাটা লাগে। যাই হোক, তারা কালকের থেকে একদম মানে সেই যে মানে বিকেল থেকে সেই যে কেঁদরে গেছি, একদম কেঁদরে একদম আজকে সকাল অবধি মোটামুটি কেঁদরেই আছি। তো তার মধ্যে আজকে সকালবেলা ভিডিও দেখলাম, মারিয়ার ভিডিও দেখলাম, সেই বিষয়ে অবশ্য করেই কথা বলবো। আমাকে কিছু ভিউয়ার জানিয়েছে যে মোটামুটি দিদিভাই মোটামুটি এদিক ওদিক ঘুরিয়ে কন্টেন্ট করো। আমি করি গো, একেবারে যে করি না তা না। আমি কি সবসময় প্রিয়াকে নিয়ে কল্পনাকে নিয়ে বসেছি তা না, আমি ভিডিও কমই তো করি। আমি তো রেগুলার দুটো একটা বা রেগুলার বেসিসে ভিডিও তো আমি দিতে পারি না। আমি যখন কন্টেন্ট মনে হয় যে কথা বলবো, ভালো লাগছে, ইচ্ছা করছে, দেখো ওইরকম পার্সোনাল অ্যাটাক, তুই আমাকে ধাক্কা দিয়েছিস, আমি ধাক্কা দিয়েছি, তারপরে ওয়াইটিতে যে একজন জঘন্য ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে সেই হচ্ছে মেন কন্টেন্টার, সে বা ম্যান্ডি। আমি ওই জোনটায় খুব একটা ঢুকতে চাই না। কেন বলো তো, ভীষণ পার্সোনাল অ্যাটাক হয়, ভীষণ নোংরা গালিগালাজ হয়। অতটা বোধহয় মানে এখনও নিতে পারবো না। পরে হয়তো মানে চামড়া মোটা হয়ে গেলে বোধহয় অত নিতে পারবো, অতটা নিতে পারবো না। তো যেটুকু যেখানে কথা বলা যায়, যেখানে ভদ্রসভ্য ভিউয়ার্সরা আছে সেই টপিক নিয়ে, বা সেইখানে সব জায়গাতেই ভদ্রসভ্য ভিউয়ার্সরা আছে, কিন্তু যাই হোক, যেই টপিক নিয়ে কথা বললে তোমার এই পার্সোনাল অ্যাটাক বা নোংরা গালিগালাজ ভিতরে কল ডিবিল এগুলো হবে না, সেগুলো সেই জায়গাটায় কথা বলাটাই আমার মনে হয়, আমি মনে করি। আমি সবসময় সব জায়গায় নিতে পারি না। তো টুকটাক অনেকের ভিডিওই দেখেছি, দেখবো না কেন, দেখি না মানে যে দেখবো না কোনো দিনও, তার সেরকম তো না। যখন যে টপিকে আমি কথা বলি সেই টপিকে যদি অন্য কেউ কথা বলে, যদি মনে হয় যে হ্যাঁ আমার ফরে মানে আমার সঙ্গে পজিটিভ যাচ্ছে, তবেই আমি তার ভিডিওগুলো দেখি। নেগেটিভ হলে তার ভিডিও আমি আর দেখি না। যদিও এটা কাঁদামো, শুনেছি নাকি নেগেটিভ কথা বললেই তার উত্তর দিয়ে একটা মানে ভালো ভিডিও করা যায়, কিন্তু আমার যেন কোনো অসহ্য লাগে, মানে অসহ্য লাগে, মানে ভীষণ অসহ্য লাগে যে যাকে চিনি না সে উল্টোপাল্টা বলছে, আমি তাকে নিয়ে আবার জোরে জোরে কথা বলবো, মানে বলবো, সেটা যেন কেমন বাজে লাগে। প্রত্যেকের মতো কথা বলছে, বলুক। তো আজকে ভিডিওটা থাম্বনেল দেখে অবশ্য করে বুঝতে পেরেছো, হ্যাঁ মারিয়াকে নিয়ে কথা বলবো। মারিয়াকে নিয়ে এর আগে কয়েকটা ভিডিও আমি করেছি রেগুলার বেসিসে, ওদের মন্দিরাদের এই ভিডিওগুলো আমার দেখা হয়ে ওঠে না। কত লোকের ভিডিও দেখবো, কিন্তু এখন মারিয়াকে নিয়ে কিছু কথা বলতে এলাম। মারিয়াকে নিয়ে কদিন ধরে ভিডিও দেখছি। তো ও তো মানে কালকে ভর্তি হয়েছে অবশ্য করেই চিনার পার্কে, মানে আমাদের চিনার পার্কে একদম ভর্তি হয়েছে। সেই সব নিয়ে কথা বলবো। তো কালকেও চেক আপ করাতে এসেছিলো। প্রথম স্টার্টিং থেকেই ওর যে প্রচণ্ড শরীর খারাপ সেটা দিয়েও শুরু করলো। এই সময় প্রত্যেকটা মেয়ের মানে 8 মাসের পর আরও বেশি, পুরো 9 মাসই প্রচণ্ড শরীর খারাপ থাকে, সবাই জানো যারা মা। আর 9 মাসের পর থেকে 8 মাসের পর থেকে তো মানে সেটা একদম এক্সট্রিম লেভেলে। আর ওর তো একদম মানে ডেটের আগে ডেটের দিন ও কথা বলছে প্রায়, মানে ও অনেকটা ম্যাচিওর এখন, ইউটিউব দেখে হোক বা বয়স অনুযায়ী হোক অনেকটা ম্যাচিওর। আমার প্রথম বেবি যখন হয়েছে তখন ডেটের অনেক আগে হয়ে গেছে, বুঝতেই পারিনি। মানে কবে ডেট দিব্যি রিল্যাক্সে ছিলাম যে হবে, ঠিক আছে হবে, ঠিক আছে হবে, তা ওই রকম মানে আগেই হয়ে গেছে। তো ওদের তো মানে একদম জানতো যে ডেট কবে। হ্যাঁ, তার মধ্যে ও সারা রাত ঘুম হয় না, হাত পা ব্যথা। অ্যাকচুয়ালি ওর অনেক প্রবলেম, মানে একটু মানে ভারী চেহারা, ওর প্রচুর প্রবলেম। বেবি হওয়ার সময় ডাক্তাররা খুব রেগে যায়, এরকম ভারী ডাক্তাররা তো রাখতেই পারে, কিন্তু ভারী চেহারা তো হতেই পারে। আমার ভীষণ রোগা পাতলা চেহারা ছিল প্রথম বেবির। তো পেট বলতে কি বোঝাই যায়নি, মানে প্রেগনেন্সির যে পেট সেটা আলাদা, কিন্তু আমার বিয়ের সময় বা বেবি হওয়ার পরেও একদম সুন্দর, মানে একদম দেখলে মনে হবে না যে একটা বাচ্চার মা, মানে এরকম রোগা পাতলা ছিলাম। তখনই ডাক্তারদের কাছ থেকেই শুনেছিলাম যে ভালো সিজার করতে গেলে অনেকগুলো লেয়ার এখানে কাটা হয়, তো এরকম পেট থাকা ভালো, প্লাস সুস্থও থাকা যায়। আমার বেবি দুবারই আমার জাস্ট 2টো ওষুধ খেতে হয়েছে আমাকে। আমি বমি করলেও আমার ডাক্তার ভীষণ স্ট্রিক্ট ছিল, ক্যালসিয়াম আর আয়রন ওষুধ ছাড়া আমাকে কোনো দিন কোনো ওষুধ দেয়নি। আর এই সময় প্রত্যেকের মোটামুটি প্রেশার একটু বাড়ার দিকেই থাকে, সেটা যত মাস কাছে আসে তত মাস আগে। এগুলো বললে লাভ নেই, এক একজনের এক শরীর এক এক রকম, কারোর পা ফুলে যায়, কারোর চুলকানি হয়। সত্যি কথা, আমার খাবার অরুচি ছাড়া 2টো বাচ্চার বেলায় আমার এই মানে বমি আর খাবার অরুচি, এই দুটো ছাড়া আমার আর সত্যি মুখটা লাগিয়ে এখনও পর্যন্ত আমার কোনো রকম প্রবলেম হয়নি। যার জন্য মানে আমি ভীষণ মানে এমনিতেও আমি ভীষণ মানসিক দিক থেকে শক্তপোক্ত। শরীর খারাপ আমাকে ফেলে দিতে পারে নাই। মাথা যন্ত্রণাটা আমাকে ভীষণভাবে মাঝে মধ্যে জ্বালাতন করে। তো ওকে দেখলাম শুরু থেকে ওর প্রচুর পরিমাণে প্রবলেম। তারপরে চেহারাটা ভীষণই ওর ভারী, মানে ভারীর থেকে ভারী আরও ভারী হয়ে গেছে। এখানে আরও প্রবলেম হয়ে যায় যাদের একটু চেহারা ভারী থাকে। এমনি
প্রচণ্ড পরিমাণে অসুখ বিসুখ আরও বেশি করে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবার যে হয় তা না, কিন্তু ম্যাক্সিমামটাই মানে হয়। এই জন্য ডাক্তাররা সবসময় এক্সারসাইজ করতে বলে। সবার দ্বারা তো সম্ভব না, কারণ থাইরয়েড থাকে চেহারা ভারী হওয়ার জন্য, তো ওর চেহারাটা খুব ভারী। তার মধ্যেও কিন্তু ও ভীষণ শক্ত। আমি প্রথম থেকে দেখছি, সত্যি কথা ওর খাওয়ার অরুচি নেই। ও যেই টাইপের খাবার দেখিয়েছে সেই টাইপেরই তো খেয়েছে। অনেকেই খাবার নিয়ে বলতো, আমি কখনো সেভাবে বলিনি। আমি একটা জাস্ট আলোচনা করছি যে সত্যি এরকমও হয় প্রেগনেন্সিতে। কারণ আমি দুবারই আমি কিন্তু মানে কিচ্ছু খেতে পারিনি। ছেলের বেলা তো কিচ্ছু না, মানে কিচ্ছু না, শুধুই বমি আর ক্যাডবেরি চকলেট জল দিয়ে ভাজা, আমি জীবনে খাই না, সেগুলো খেতাম। মেয়ের বেলা তবু একটু তবু অর্ধেক খাবার আমি সহ্য করতে পারতাম না। কিন্তু ওকে দেখলাম আমি মানে কীভাবে, মানে আমার পাশের ঘরে বিরিয়ানি খেলেও যা হয় ওই সময় সবারই, মানে বাড়িতে বিরিয়ানি, চাপ, রোল এসব খেলে পরে একদম গা গুলিয়ে আসতো। কিন্তু ওকে দেখলাম ও মানে সমস্ত খাবার, মানে কোনো ধরনের অরুচি নেই। সেই জায়গা থেকে ও ভিতর থেকে হয়তো সুস্থ বলেই ও এইভাবে খেতে পেরেছে। তো অবশ্য করে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা পরের কথা, কিন্তু মনে হয় ওর বেবি হয়ে গেছে। এবং খাওয়ার ব্যাপারটাই যেটা বলছি, সব কিছু খাওয়া দাওয়া করেছে, বাইরের খাবারও প্রচুর খেয়েছে। এখন ওর শরীরে সয়ে গেছে, সয়ে তো গেছে, প্রবলেম তো হয়নি। অনেকেই খায়, যারা চাকরি পারপাস বাইরে বেরোতে হয়, তোমার 7-8 মাসে 6 মাসের আগে তো সবসময় সব চাকরিতে লিভ নেওয়া যায় না, সুতরাং অনেক দিনই বেরোতে হয়, তখন একটু হলেও বাইরে খাবার খেয়ে নিতে হয়। সবসময় তো ক্যারি করা সম্ভব নাও হতে পারে। তা ও দেখতাম সবসময় যে ভাজা ভুজি, মানে চরম বিশৃঙ্খলা যাকে বলে খেয়েছে, আর ভিউয়ারদের গালাগাল শুনেছে, কিন্তু ও সহ্য করতে পেরেছে। আমার কথা হচ্ছে, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সব। অনেকেই মন্দিরার ভিডিও দেখে বলে কী সব এই খায় ওই খায়, ওই মাংস টাংস উল্টোপাল্টা মাংস আমিও খাই না, কিন্তু বাইরের যা খাই আমি আমার নিজেকে নিজে আমি বলি যে যেন ডাস্টবিন। হ্যাঁ, বরঞ্চ পেট খালি থাকলেই আমার অম্বল হয়। এছাড়া বাইরের ফাস্টফুড যা দেবে, যেরকম দেবে, ঝাল অবশ্য করি, মিষ্টি নয়, সমস্ত ঝাল খাবার প্রচণ্ড ভালো, ঝাল বলো নোনতা বলো। তো ও খেয়েছে, খাওয়ার পরেও যাই হোক একটা দুটো প্রবলেম ওর হওয়ার পরে একদম ডেট চলে এসছে, 7 হলো। প্রি বেবি হওয়ার আগে যে একটা শ্যুট করে, সেটাও সুন্দর করে সেজে গুজিয়ে শ্যুট করলো। মানে শরীর খারাপ লাগলেও, যেহেতু এটা ওর প্রফেশন, ও কিন্তু করে নিয়েছে। হ্যাঁ, মানে সুন্দরভাবেই করেছে। শরীর খারাপ লাগুক আর যা লাগুক, এটা থেকে যেহেতু ওর হিউজ রোজগার করতে হবে, ও কিন্তু ব্যাপারটাকে বেশ, প্রেগনেন্সি পিরিয়ডটাকে বেশ এনজয় করেছে, এবং স্বাদ বলো বা কন্টেন্ট বলো সবটাই করেছে সুন্দরভাবে করে। সেটা অনেকের চোখে আবার কিছুটা খারাপ লেগেছে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে লাগে না যে তা না। আলটিমেটলি ও একজন মুসলিম মেয়ে, কিন্তু ও কোনো রকম শিষ্টাচার বা মুসলিমদের মধ্যে যে রক্ষণশীল ব্যাপারটা, একটু নমনীয় থাকা, একটু ঢেকে রাখা নিজেকে, সেটা আমাদের মধ্যেও আছে। আমরা কি মানে সবসময় কি হিন্দুরা কি বাজেভাবে থাকি তা না, কিন্তু মুসলিমদের মধ্যে ব্যাপারটা আমার মনে হয় একটু বেশি থাকে, যে একটু ভালো পোশাক পরা, মানে ভালো করে ঢেকে রাখা, এবং অনেক কিছু যেটা ও একদম মানে মানেই না। মানে ও একটা মুসলিম ঘরের মেয়ে, তো হয়েছে হিন্দু ঘরে বিয়ে, তো কী হয়েছে, ইনবর্ন তো মুসলিম, কিন্তু ওর মধ্যে কোনো রকম শিষ্টাচার, যে রক্ষণশীল, কিচ্ছু আমি দেখতে পাইনি। কিছু জায়গায় সেখানে ও মানে মুসলিম ভাই বোনদের কাছেও, ওর মুসলিম ভাই বোনদের কাছের থেকেও অনেক কিছু খারাপ কমেন্টও শুনেছে, এবং সেটাও ওর দোষেই ও শুনেছে। এমনি তো কেউ কাউকে খারাপ কথা বলবে না। তো আজকে যেহেতু ওর বেবি নিয়ে কথা বলবো, খারাপ কিছুই বলবো না, এবং এর আগেও কখনো বলিনি, কিন্তু যেটা দেখলাম যে ও কলকাতায় কালকে এসেছে চেক আপ করাতে, চিনার পার্কের একটা ডাক্তারখানায় এসেছে। তো সেখান থেকে ওর যে ড্রেসটা, সেটা আমি জানি না কতটা কমফোর্ট। বেবি প্রেগনেন্সি পিরিয়ডে ওই রকম ধরনের পেটটা আটকায়, আগেও দেখেছি লং গাউনগুলো পরে পেটটাকে পুরো টাইট করে রাখে, দম আটকে যায় না। এই সময় একটু যদি মানে পরতেই ভালো লাগে, ওর একটু ঢিলা ঢালা টি শার্ট, একটু লং গাউনই পরো, একদম ঢিলাও, পুরো ইলাস্টিক দেওয়া, পিঠে আবার পিছনে আবার দড়িও বেঁধেছে, মানে পেটটা তো ঠিকরে বেরোচ্ছেই। আমার মনে হচ্ছে নিজের কষ্ট হচ্ছে, এটাতে তো বাচ্চাদেরও কষ্ট হয়। এক তো প্রেগনেন্সি আসার পর থেকে পেটিকোট পরতেও আমাদের শ্বশুরবাড়ি থেকে বারণ করতো, যে পরলেও মানে যদিও বা পরো ভীষণ হালকা দড়ি, ডাক্তারও বলেছিল, এবং উপর থেকে পড়বে, উপর থেকে একদম মানে হালকা করে দড়ি দিয়ে, একদম না পরলেই নয়, শাড়ি পরলে বা নাইটি পরলে তোমাকে যদি পরতে হয়, যতটা পারবে এই পেটের এই জায়গাটাকে চাপ দেবে না। ওকে আমি এর আগেও দেখেছি ওই সমস্তগুলো পরতে, এবং কালকেও একটা টাইট মতো একটা ইলাস্টিক দেওয়া, ও কীভাবে পরে এসছে। এবারে ওর বাড়িতে যা দেখলাম, ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড। এবার সবসময় ওরা মানে মাঝে মধ্যে ভীষণ উল্টোপাল্টা করে ফেলে, সব কিছুই বোঝে না, বোঝে, কারণ ওর মা ঘরে হচ্ছে আশাকর্মী। একটা প্রেগনেন্সি মেয়ের কী হতে পারে কী না হতে পারে, মোটামুটি ওর মার, এবং ছোটোবেলা থেকে ওর মার সাথে থেকে ওর পুরো নলেজে আসার কথা, তাই না? এবং সেই জন্যই ওর যে কষ্ট হচ্ছিল বাড়ি থেকে, যে ঘুমাতে পারেনি, পায়ে ব্যথা, ও কিন্তু নিজেই বুঝতে পেরেছিল যে ও ভর্তি হতে চায়। কি ডাফ অ্যান্ড টাফ না ওরা, মানে ভর্তি হওয়ার নাম শুনলে আমাদের কেমন, মানে কোথা থেকে যে কী হয়ে গেল বুঝতে না পেরে ঘাত পা কাঁপছিল ফার্স্ট বেবির বেলা, যে কী হলো। আর ও কি সুন্দর মানে বলেই ছেলে যে বাড়ি থেকে যে আমি ভর্তি হব, ভর্তি হলে ভালো হয়, কারণ অনেকটা শক্তভক্ত ভাই। তারপরেও
তারপরেও অনেক রকমের মানে শরীরে প্রবলেম, তারপরেও অনেক শক্ত, বা মেয়েটার বয়স কিন্তু একেবারেই বেশি না, মানে এখনও ওর রীতিমতো পড়াশুনো করার বয়স। ও কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোধহয় দিয়েও ছিল, হ্যাঁ বোধহয় গ্র্যাজুয়েশন করেছি কিনা বলতে পারবো না, রেজাল্ট ফেজাল্ট আনতে তো গেছিলো কলেজে, কিন্তু তবুও বলবো যে ওর মতো বয়সে মেয়েরা যদি কেরিয়ার তৈরি করতে পারে, এখনও অনেকেই পড়াশুনো করে, সে ঠিক আছে, ওর মনে হয়েছে ভালোবেসে বিয়ে করেছে, সব ঠিক আছে, কিন্তু বয়সটা ওর খুব একটা বেশি নয়। এবং বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই ওর বেবিও হয়ে গেল, বেবিও হয়ে গেছে সম্ভবত, একদম শিওর আমি। তো সেই জায়গা থেকে ও যে ড্রেসটা পরে এসছে, মনে হচ্ছিল কলকাতায় ও বেড়াতে এসছে, ও ভুলেই গেছে যে ও একটা চেক আপ এসছে। দু হাতে ভরা ভরা নেল পালিশ, ওকে ডাক্তার বলে দেয়নি যে এরকম ডেট এসে গেলে নেল পালিশ আলতা এগুলো পরবে না? আমার ছেলেও আগে হয়ে গেছিলো বলে আমার জানা ছিল না, আমার পায়ে একটু নেল পালিশ লাগানো ছিল, কি একটা যেন ছিল বাড়িতে, ওই জন্য বোধহয় নিচু হয়ে তো নেল পালিশ পরতে পারতাম না, কেউ পরিয়ে দিয়েছিল, তখনই ডাক্তার আমার ননদদের বকা দিয়েছিল, হ্যাঁ তোমরা ভর্তি করতে নিয়ে এসছো, একটু রিমুভার দিয়ে এগুলো তুলেও নিয়ে আসো নি নেল পালিশগুলো। তো তখন তো সিচুয়েশন ননদরা বলেছি, আমরা তো জানতাম না, আপনিও তো জানেন যে এখনও তো ডেট হয়নি, তবুও একটু সময় নিয়ে তুলে আসা উচিত ছিল, এই থেকে আমি জানি যে এগুলো করা উচিত না। ওর দু হাতে ভরা ভরা নেলপালিশ, সাজগোজ, লিপস্টিক, যেগুলো ডাক্তাররা ভীষণভাবে রেগে যায়, না আমি বলছি না যে লিপস্টিক পরে ডাক্তারখানায় যাবে না, সেটা আমিও যাই, কিন্তু ওর এত শরীর খারাপ, তো বুঝতেই পারছিল যে ওকে ভর্তি নেবে, বাড়ি থেকেই আমি বুঝতে পেরেছি যে ওর ভর্তি হওয়ার মতো অবস্থায় এসে গেছে। আগের দিন ও তো লিখেছিল টাইটেলে যে আর একটা দিনের অপেক্ষা, সেই ক্ষেত্রে ও মোটামুটি আমার মনে হয় ফ্রাইডেতেই হয়তো ও মানে ডাক্তার দেখাতে আসার ছিল। তো এই জায়গা থেকে ও এসেছে ডাক্তারখানায়, খুব ভালো কথা। এসে ডাক্তারখানায় শুয়ে বসে কষ্ট হচ্ছে, তারপরও প্রায় অর্ধেক বাড়ি অবধি চলে গেল। হ্যাঁ আমি জানি খড়িবাড়িটা কোন জায়গাতে, কারণ আমি বাদুর দিক থেকে খড়িবাড়ি গেছিলাম, আমাদের 2-4টে মাছওয়ালাও খড়িবাড়ি থেকে মাছ নিয়ে আসতো, দিদির এক বন্ধু থাকতো অনেকটা ভিতরে, মানে মধ্যমগ্রাম থেকে আমাদের রাস্তা অনুযায়ী, আমাদের বারাসাতে বাড়ি, তো বাপের বাড়ি ছিল মধ্যমগ্রাম থেকে খড়িবাড়ি ভিতরে, প্রচুর ভেতরে। কিন্তু ও রাজারহাটের এই চিনার পার্কের নার্সিংহোমে এসে, চিনার পার্ক নার্সিংহোমে এসে সেখান থেকে কতটা চলে গেছিলো আলট্রাসোনোগ্রাফি করার পরে, সেই একদম মানে অবধি। আর একজন সত্যি আমি ভাবি ব্লগাররা না একটু রক্ষণশীল, মানে একটু তোমরা একটু করো, আমরা জানি তোমরা সবই সত্যি বলছো, কিন্তু ওইভাবে আলট্রাসোনোগ্রাফি করার সময় ও শুয়ে আছে, ওর পেটে একটা মেশিন ধরা, সেইটুকু ক্যাপচার করে বোধহয় ভিউজ না কামানোলেই হয়, সেটুকু বোধহয় ভিউজ না কামানোই উচিত, কারণ আমরা জানি সবাই, প্রত্যেকে এখানে যারা কন্ট্রোভার্সি দেখি আলট্রাসোনোগ্রাফি হয়, বাচ্চা হবে, সেটা আমরা বিশ্বাস করছি, কিন্তু ওটুকু বোধহয় না দেখালেই পারতে। এই মানে বড্ড বেশি তোমরা পয়সার পিছনে ছুটে ছুটে না, মানে কি বিক্রি করতে হবে, শরীরকে না পরিবারের লোককে না নিজের অনাগত সন্তানকে, তোমরা সত্যি এটা ভুলে গেছো। এই কথাটা বলতে আমি আজকে বাধ্য হলাম, খারাপ লেগেছে আমার, সত্যি খারাপ লেগেছে, কারণ ওর পেটের জায়গাটা পুরো দেখা যাচ্ছিল। এগুলো মানে একটা মা প্রেগনেন্ট, এটা পেটটা দেখানোটা কোনো মানে নয়, এটা বরঞ্চ একটা ভালো জিনিস যে একটা বাচ্চাকে ক্যারি করছে, কিন্তু সেভাবে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে না দেখানোই আমার মনে হয় ভালো। রেখে দিতে পারতে ক্লিপিংগুলো, তোমরা ভিডিও ক্লিপিংগুলো তোমাদের কাছে স্মৃতি হিসেবে রেখে দিতে পারতে, ইউটিউবে না দিলেই মনে হয় ভালো হতো। তারপর সেখান থেকে ও অত শরীর খারাপ নিয়েও ব্যাগপত্র জিনিসপত্র কিচ্ছু নিয়ে আসেনি, ও একবার ভেবেছে নেবে। আচ্ছা ওর মার ভূমিকাটা কী? ওর মা জানতো না যে মেয়ের এখন একদম অ্যাডভান্স স্টেজ? খুব অবাক লাগে আমার, শাশুড়ি মা বিশেষত মাকে বলবো, মার কাছাকাছি যেহেতু, মার এখানে বেশি ইনভলভ, মেয়ের কাছে মার বেশি কথা বলার থাকে, যদিও আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকেরাই সব ছিল, মা শুধু মানে এসছে দেখছো এটুকুই, কারণ এরা এতটাই মানে এই ব্যাপারটায় যে আমাদের বাড়ির বউ আমরা এই সমস্ত কিছু করবো, বেবি হলে আমাদের বাড়িতেই থাকবে, অনেকে শুনেছি বাবার বাড়িতে যায় ঠায়, তো আমাদের এখানে এরাই লোক ঠোক রেখে এখানটাই মনে হয়েছিল ওদের ফেসিলিটি অনেক বেশি, বলছিল তোমার বারাসাত থেকে কলকাতা থেকে নার্সিংহোমগুলো অনেকটাই কাছে, বারাসাত থেকে তুমি কোনো প্রবলেম হলে আসাটা যতটা প্রবলেম, তা ওর মা এই ব্যাপারটা পুরোটা জানে, সমস্ত কিছু জানে যে কতটা কী প্রবলেম হতে পারে। তারপরেও ওর মা ওর মেয়ের সাথে আসলো না, কী এমন কাজ থাকে আমি জানি না, বাচ্চা মেয়ের যখন মানে শরীর খারাপ হয় মেয়ের আর কি, যদি মা, ওদের তো এই নয় যে অনেকটা দূরে থাকে বা সমস্ত কিছু, শ্বশুরবাড়ির সবাই এসছে তা না, ওই গাড়িতেই এসছে, ট্রেনে বাসে না, ওর মা আসতেই পারতো মেয়ের সাথে, আসতেই পারতো সেই দিনটা। হ্যাঁ আমি জানি পরে এসেছে, আমি জানি বাবা মা সবাই পরে এসেছে, কিন্তু একটা মানে মেয়ে, ওরা কতটা মানে স্বামী স্ত্রী, তুমি আমার আমি তোমার করতে করতে গিয়ে ওরা সবসময়টাই ওস্তাদের মধ্যে নিজেদেরকে ফেলে, কাউকে করবো না, আমরাই থাকবো, কিন্তু অনেক মানে সবসময় তো এইসব জায়গায় ওর মা যখন বাড়ির কাছে থাকে, যে হ্যাঁ আমিও যাবো, চল তোর সঙ্গে, তোর পেটে কষ্ট হচ্ছে, তোর আজকে বেশি শরীর খারাপ, ডেট একদম চলে এসছে, যাচ্ছিস চল,
আজ অব্দি চেক আপে ওর মাকে আমি কখনো নিয়ে যেতে দেখিনি। আগে মানেনি ঠিক আছে, যখন না মানা, না রিলেশান নেওয়া ঠিক আছে, ডাক্তার দেখানো এত দূরে আসতেই পারতো। মা এবং শাশুড়ি মা না হয় তাও ছাড়লাম, দুটো বাচ্চাকে দেখতে হয়, বাড়িতে অনেক লোকজন, ঠিক আছে, কিন্তু এর মার তো ঝাড়া হাত পাক, বাড়িতে শুধু বাবা আছে আর চাকরিটা আছে, জানি না আমি সেখানে কি একদিন ছুটি নিয়ে মেয়ের সাথে আসা যেত না? আজও সব ব্লগার, সব ওস্তাদি করব, ক্যামেরা করব, কিন্তু আসল রিলেশনের জায়গাটা এরা পুরো ফসকা। এদের ওই দেখানোটা পুরো রিলেশনটা না পুরো কন্টেন্টের জন্য দেখায়, জানো তো। তো কোনো ব্যাগপত্র বা যে অ্যারেঞ্জমেন্টটা করে মানুষ নিয়ে আসে, একটা ব্যাগই তো নিয়েই আসতে পারতো। অত অবধি এসে ওই চিনার পাড় থেকে খড়িবাড়ি কম, সেইখান থেকে আবার ডাক্তার ফোন করেছে, আবার ব্যাক করেছে। মানে ভাবা যায় একটা অসুস্থ মেয়ে যে যার এই ট্রাভেল করা এই মুহূর্তে খুবই কষ্টকর, শরীর ভীষণই খারাপ হবেই, সবারই হচ্ছে। মানে রাস্তায় যদি সেরকম কোনো পেন উঠে যেত, ওর বরে সামলানোর ক্ষমতা ছিল, সেটা হয়নি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এত রিস্ক নেয় কেন? মেয়েটার যখন ইচ্ছা ছিল তখনই ভর্তি হওয়া, আবার কি দরকার ছিল গাড়ি নিয়ে চলে যাওয়া? একটা দিন নার্সিংহোমের বিলটা একটু বেশি হতো, মেয়েটা তো ভালো থাকতো। আর সেটাও তো হয়েছে, সেটাই তো হয়েছে, খালি কয়েকটা ঘন্টা। কতক্ষণ ধরে ওখানে চলে গেছিলো বলো জার্নি করে, সেই খড়িবাড়ি কম? যারা জানো সত্যি সত্যি তারা জানবে যে চিনার পার্ক থেকে ভেতর থেকে নিউ টাউনের ভেতর থেকেই বোধহয় গেছে, রাজারহাটের ভেতর থেকে বোধহয় গেছে ওরা। আমি জানি না কোন রাস্তা ধরেছে, নাকি হলদিরাম ধরে গেছে, জানি না যে কতটা ভেতরে গেছে চিনার পার্ক, সেই কতটা। তো যাই হোক, বুদ্ধিমানে কাজ করেছে। আবার ওদের বাড়ি থেকে একজন দাদা এখানে থাকে কাছাকাছি কেউ, সেই দাদা বলেছে, সবাই মিলে আলোচনা করেছে। ওদের যে ড্রাইভারটা ট্যাক্সি, সে পর্যন্ত বলছে যে তোমাদের সব কিছু নিয়ে আসা উচিত ছিল, দুজনেরই একদম রেডি হয়ে আসা উচিত ছিল, যেহেতু ডিস্টেন্সটা এতটা বেশি, যে ভর্তি নেবে। তিনি পর্যন্ত বুঝেছে এদের এই ওস্তাদি কারোর সাথে আলোচনাও করে না, পরিবারের নাকি আমি জানিও না, ভগবান জানে কি কার সাথে আলোচনা করছে কি না করছে, এরাই বলতে পারবে। তো এই জায়গা থেকে এরা কি করছে, এরা আবার এসে ভর্তি করেছে। তো ভর্তি হয়েছে নিশ্চয়ই, আমি 100% শিওর বেবি হয়েও গেছে। তো সেখানে কি বেবি হয়েছে, কমেন্ট বক্সে ম্যাক্সিমাম লোক বলছে ছেলে হয়েছে, মেয়ে হোক ছেলে হোক সেটা কোনো ব্যাপার না, যাই হবে সুস্থভাবে। আমারও মন বলছে যে ওর ছেলেই হবে, কিন্তু অনেকে আবার বলে কি ছেলে বাচ্চা পেটে থাকলে মায়েরা খেতে পারে না, খুব বাজে হয়ে যায় দেখতে, মেয়ে হলে সুন্দর হয়, ওইসব তো লজিক এখন আর খাটে না। তবে প্রচুর কমেন্ট বক্সে, জানি না আমি আইডিয়া করে কি না চেনা জানা কি না, কমেন্ট বক্সে লেখা হচ্ছে তোমার বেবি হয়েছে, ছেলে বেবি হয়েছে। আচ্ছা, এইসব দেখে অনেকে, যেটা এবারে লাস্ট কথা হচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার একদম থাম্বনেলে দিয়ে একদম খেয়ে নিচ্ছে ভিউজটা। মারিয়ার কি হয়েছে তারা কিন্তু কিছু জানে না, তারাও কিন্তু আইডিয়া করছে, কিন্তু তারা এই ধরনের মানে দিয়ে আর কি তারা ভিউজ কামাচ্ছে। কারণ তারা কোনো সময় মারিয়ার কাছাকাছি গেছিলো, মারিয়ার বাড়িতে গেছিলো, তারা ভিউজ কামাচ্ছে, দেখাচ্ছে, এবং লাস্টে এটাও বলছে আমিও শিওর, আমি জানি কিন্তু আমি বলবো না, কিন্তু মনে হয় না সে জানে। কারণ মারিয়া যদি বেবি হয়, মারিয়ার বর, মা বাবা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। নিশ্চয়ই মারিয়ার মা গিয়ে এনাকে এসে খবর দেবে না যে হ্যালো আমার মেয়ের এই হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যালো আমার মেয়ের বেবি হয়েছে। তাহলে এই ধরনের মিথ্যাচার টাইটেল মানে ওয়াইটিতে খুব চলে, এই ধরনের মিথ্যাচার টাইটেল দিয়ে ভিউজ কামানোর ধান্দা সব জায়গাতেই চলে। আর এগুলো না করতে পারলে, হ্যাঁ বাই দ্য ওয়ে কিছু কথা আমি বলতে বোধহয় শুরুতেই বলতাম, সেটা আমি মাঝখানে বললাম। কিছু ভিউয়ার্সের প্রবলেম হচ্ছে পিয়া ভিডিও দিচ্ছে না, পিয়ার ভিডিও নিয়ে আপনার ভিউজ হয়, মিটে গেল ঝামেলা। এবার পিয়াকে নিয়ে ভিডিও করলাম না, আচ্ছা একে তাকে নিয়ে ভিডিও করলে আপনার ভিডিও কেউ দেখে না, আর একটা জ্বালা। পিয়াকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, আবার কল্পনাকে নিয়ে বা একে তাকে নিয়ে ভিডিও করলে আপনার জ্বালা। আমি কাউকে বলেছি যে আমি কল্পনাকে নিয়ে আগেও ভিডিও করেছি, ছন্দাকে নিয়েও করেছি, পিয়া ছাড়াই এদেরকে নিয়ে ভিডিও করেছি, দীপালিকে নিয়ে করেছি, কিন্তু তাদের প্রবলেম হচ্ছে যে কল্পনার পজিটিভ ভিডিও কেউ দেখবে না যদি না পিয়া এখানে ভিডিও করে। মানে কতটা মানে মানুষের চিন্তাধারা, মানে নিজেদের কিছু করতে পারছে না, তাদের ইচ্ছে আছে হয়তো কন্ট্রোভার্সি চ্যানেল খোলা, কিছু টাকা রোজগার করা, কিন্তু তারা পারছে না। এবং যাদের প্রচণ্ড মুখ, যেসব কন্ট্রোভার্সি কে তাদের রাগ বেশি, আচ্ছা করে জুতিয়ে দেবে, তাদের কাছে কিছু বলার সাহস নেই। এবার বলে কাদের, যারা কিছু চুপচাপ থাকে, সহ্য করে, আমিও যে করি তা না, কিন্তু বেশ কিছুদিন সহ্য করার পরে অবশ্য করে সেই লেভেলে তো আর বলতে পারি না। তাদের জ্বালা হচ্ছে পিয়া ভিডিও দিলে ভিউজ হয়, আবার কল্পনাকে নিয়ে ভিডিও করলে, মানে পিয়ার ভিডিও না করলে, পিয়া যদি ভিডিও না দেয় তাহলে কল্পনার ভিডিও কেউ দেখবে না, মানে আপনি যদি বলেন কেউ দেখবে না। বারে বাহ কি সুন্দর তাদের কথাবার্তা। এইটুকুনি কথাটা আমি ভুলে গেছিলাম বলার জন্য। তো টুকটাক অনেকের ভিডিও দেখলাম, অনেকে একদম মানে নিজের জ্বালাতন থেকে মানে এমন ভিডিও করতে থাকে, সে মানে কেন মারিয়া ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মারিয়া একটি কি চালাক মেয়ে, মারিয়া একটি ধূর্ত মেয়ে, এই সময় এই স্টেজে মনে হয় মারিয়াকে এই কথাগুলো একটু না বললেই সে পারে। খাওয়ার সময়, জন্মদিনে যাওয়ার সময়, মেশার সময় তখন দিব্যি যাওয়া হয়েছিল,
মন্দিরার মার সাথেও তার পিরিত, এখন মন্দিরার নেকি মন্দিরার মা সে তো যাচ্ছে তাই ওরা, কিন্তু যাওয়ার পরে এদের মনে পড়ে, বুঝতে পেরেছো, গিয়ে ভিউজটা কামানো হয়ে যায়, তারপরে এদের মনে হয় যে এটা বলেছে। এইটুকুনি কথা বললাম। তো আরও ভিডিও অনেক দেখছি, যা নোংরামো চলছে, যা পার্সোনাল অ্যাটাক, যা কল রিভিল চলছে, এই কন্ট্রোভার্সি মানেটাকে কিছু কিছু মানুষ পুরো মানে বদলে দিচ্ছে। পার্সোনাল অ্যাটাক, তুই কার সাথে ওই করেছিস, তুই তার সাথে এই করেছিস, ভার্চুয়াল জগতের বাইরে গিয়ে সেগুলো টেনে টেনে নিয়ে এসে ভিডিও, কতদিন এরা এরকম চালাবে, মানে যেরকম তাদের মানে কিছু মানুষের নোংরা গালাগাল, নোংরা ভাষা, এবং কিছু এই ধরনের মানে অ্যাটাক করে ভিডিও করা হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাবছি যে কি বলবো এইসব নিয়ে, বলো দেখিনি। তো মারিয়াকে নিয়ে এইটুকুনি বলার ছিল, কিন্তু আমিও জানি না যে কি হয়েছে, এবং এইটুকু শিওর তোমরা ভুল থাম্বনেল দিয়ে লাভ দিয়ে পড়ে যাবে না, হয়তো তোমরা জানতে চাও, কিন্তু এগুলো সবই মিথ্যে কথা। সবাই কমেন্ট বক্স থেকেই এদিক ওদিক থেকেই পেয়েই বলে, আমিও কমেন্ট বক্স থেকে জানতেই পেরেছি যে ছেলে হয়েছে সম্ভবত। তো জানি না, এখন ওরা যতক্ষণ না বলবে সেতক্ষণ তো আমরা জানতে পারবো না। এবারে কেউ ওই কমেন্ট বক্সে চুরি নিয়ে যে কথাগুলো হয়, আমিও সেই কথাগুলো বলেছি। তো আমি গোটা একজন কি দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যেই সবসময় বলি, আমি বলি কি না যে কমেন্ট দেখে কেন ভিডিও করবে না, হ্যাঁ কেন করবে না, যদি কিছু খারাপ কিছু থাকে, তবে হ্যাঁ এটুকু জানার যে কমেন্ট বক্স থেকে আমি রুনাদির ভিডিও দেখে বলছি, আমার কোনো মনে ভয় নেই, কিছু নেই, রুনাদির ভিডিওই দেখলাম আমি এখন। আমি একটু আগে আমি শিল্পীকে নিয়ে কথাটা বলেছিলাম যে ওর সংসার দেখে সবার সংসারকে গোলালে হবে না, মানে ওর ভিডিওগুলো দেখি, যেহেতু গালিগালাজ নেই, মিথ্যে কথা বলবো না, ভিডিও দেখি, কন্টেন্টও পাই, আর রুনাদের ভিডিও দেখি যেহেতু গালিগালাজ নেই এবং ভিতরকার খবর নেই, এবং লজিক্যালি কথা কখনো বলে, ভুলও যে বলে না তা না, প্রচুর ভুল বলে, কিন্তু সবসময় তো আমি নিয়ে বসে পড়লে আমার চলবে না, আমি সেভাবে তো করতে পারবো না কন্টেন্ট একজনকে নিয়ে তার সবসময় তার কন্টেন্ট নিয়ে ভুল ধরানো, হয়তো সামান্য ভুল, সেটা নিয়ে তো আর গোটা 25 মিনিট ভিডিও আমি করতে পারবো না। তো একটা ভিডিওর মধ্যে আমি বললাম, আমি রুনাদিকে নিয়ে আমি ভিডিওটা দেখেছি, রুনাদি কমেন্ট চুরি নিয়ে বলেছে, আমি কখনো কমেন্ট চুরি নিয়ে আমিও বলতাম, সেটা আমি সবাইকে নিয়ে বলা হয় না, কিছু কিছু মানুষ মানে সারাদিন যারা কমেন্ট বক্সে চোখ দিয়ে রাখে, ওর কমেন্ট বক্স, ধরো একটা কমেন্ট আমার ভিউয়ার্স আমাকে ইনফর্ম করলো, কখনো সে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই, মেসেঞ্জারেও নেই, সে আমাকে ইনফর্ম করলো যে জানেন তো এটা হয়েছে। যেমন রুনাদির কমেন্ট বক্সে কিন্তু আমি একটা কমেন্ট দেখেছি যে মারিয়ার মা বাবাকে চিনার পার্কে দেখা হয়েছে, যে কমেন্ট করেছে তাকেও আমি ভালো মতো মানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকেই তাকে চিনি, এবং আমি দেখেছি, আমি কিন্তু যখন দেখেছি আমি কিন্তু তখনই বসে পড়তে পারতাম, কিন্তু আমি মনে করেছি ইনফরমেশনটা সে তাকে দিয়েছে, যে দেখো তোমাকে আমি ইনফরমেশান দিলাম, তাহলে তুমি সবার আগে নিয়ে ভিডিও করো। এই জায়গা থেকে বলি যে কমেন্ট বক্সে কমেন্ট চুরি সবসময় চুরি করা উচিত না, হ্যাঁ কমেন্ট দেখে নিশ্চয়ই ভিডিও করা উচিত, কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আছে সর্বোপরি, আমি ছোট ক্রিয়েটার তো আমাদের লাগে সব থেকে বেশি, আমরা যেহেতু খুব ছোট ক্রিয়েটার আমাদের, এবং আমি সবসময় ভিডিও করতে পারি না, সবসময় সবার কমেন্ট বক্স দেখতে পারি না, ধরো কোনো ভিউয়ার্স আমাকে কিছু মানে ইনফরমেশানটা সে হেল্প করলো, সেটা চুরি করে নিয়ে যদি অন্য কেউ তার ক্রেডিট দেখিয়ে করে ফেলে তখনই গায়ে লাগে। সবাইকে বলা হয় না, এখানে দু একজন সবাই জানে যে কে কমেন্ট চুরি করে তার থাম্বনেলে দিয়ে দেয়, এটা সবাই জানে, বিশেষ করে আমার কমেন্ট তো মানে মারাত্মকভাবে চুরি করে, কারণ তার সাথে আমার কন্টেন্ট সবসময় অপোজিট থাকে, বিশেষ করে প্রিয়া রিলেটেড ব্যাপার বলো বা আদার্স যা বলো, ভীষণভাবে তার সাথে আমার কন্টেন্টের আমার মানে অপোজিট থাকে। তো সেই কারণেই বলা, সবাই এটাকে সব জায়গা থেকে যে সবাই কন্টেন্ট নিতে পারে না তা না, একটু এদিক থেকে নিয়ে তবেই তো একটা হবে, নেব না মানে কখনোই কিছু বলবো না তা না, তবে যেভাবে সে মানে অনেকেই যেটা করে সারাদিন কমেন্ট বক্সের থেকে ওর ভিউয়ার্সরা ওকে হেল্প করেছে, সেটাকে নিয়ে আমি বসিয়ে খেলাম, তো করুক, আর কী বলা যাবে, করলে পরে তো এটা যদি চুরি না হয় এটা কি হয় তাও আমি জানি না। তো এইটুকুই বলার ভিডিওতে, জানি না কাকে বলেছে, আমি আমাকে বলেনি, আমি এটা শিওর, কারণ আমি রিসেন্ট এই কথাটা বলিনি, আমি বোধহয় 3-4 দিন আগের ভিডিওতে কয়েকবার বলেছিলাম, রিসেন্ট আমি বলিনি। তো এইটুকুই বলার ভিডিওতে, যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও, টাটা।